आपकी আদালতে বরিষ্ঠ নেতা গুলাম নবী আজাদের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন অকৃতজ্ঞ। আজাদ সাহেব, কংগ্রেসের লোকেরা আজ বলছে যে 50 বছরে কংগ্রেস আপনাকে কি না দিয়েছে। ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট বানিয়েছে, রেকর্ড টাইম জেনারেল সেক্রেটারি বানিয়েছে, পার্লামেন্টারি বোর্ডে আপনি ছিলেন। যখন যখন কংগ্রেসের সরকার এসেছে, চারজন প্রধানমন্ত্রী আপনাকে মিনিস্টার বানিয়েছিলেন, আর আপনি ছেড়ে দিলেন, পিঠে ছুরি বসিয়ে দিলেন। রাজনীতিতে একটা কথা বলা হয়ে থাকে, ইউ হ্যাভ টু আর্ন। তাই গুলাম নবী আজাদ লাঙ্গল চালিয়েছে, বীজ পুঁতেছে, গরমের মধ্যেও, শীতের মধ্যেও, বরফের মধ্যেও, জুন মাসের মধ্যেও, জানুয়ারি মাসের মধ্যেও, আর চাষ করে গেছে। গুলাম নবী আজাদ 2টো রুটি খেয়েছে, আর দিল্লিতে বসে ওনারা 10টা রুটি খেয়েছেন, যারা জমিতে যায়ও নি। তাই গুলাম নবী আজাদের ওই চাষবাসে যাদের বেশি লাভ হয়েছে তাদেরটা তো বলে না। তাই এটা রাহুল গান্ধী বাবু করে দেখুক না, সব স্টেটে যান, মোদী বাবুকে দেখতেও পাওয়া যাবে না। সোনিয়াজি মানে যখন আমি 8টা স্টেটের মধ্যে 7টা স্টেটে জয় এনে দিয়েছি, তখন কাকে মন্ত্রী বানাবেন? ওখানে এরকম মন্ত্রী আছেন যিনি স্টেটটাই আজ পর্যন্ত দেখেননি। আর আমি নিজেও খুব সিম্পল পোর্টফোলিও নিতাম, যেটাতে কোনো টাকা পয়সার লেনদেন ছিল না। সোনিয়াজির সাথে আপনার যে রিলেশনশিপ ছিল সেটা দেখে আমার মজুর সুলতানপুরের ওই লাইনটা মনে পড়ে যাচ্ছে, रहते थे कभी जिनके दिल में हम जान से प्यारों की तरह बैठे हैं उनके कूचे में आज गुनहगारों की तरह। দেখুন, আমি যে ভালোবাসা পাই, রেসপেক্ট পাই, আমার মনে হয় উনিও সেটা পান। উনারও আফসোস থাকবে আর আমারও আফসোস আছে। কিন্তু যে লোকগুলো দায়ী, এতে শুধু রাহুল গান্ধী দায়ী নয়, কিন্তু এতে আরো অনেকেই দায়ী আছেন। আমি তাদেরও উল্লেখ করেছি যে কে ডোবাতে চাইছে। এদিকে আমাকেই বলছে যে আমি ভুল করছি, উনি ঠিক বলছেন। তাহলে ডোবানোর জন্য যে ওখানে গেছে ও তো ডুবছেই, তুমিও ডুবে তো যাও। এত কিছু হচ্ছিল, সোনিয়াজি হস্তক্ষেপ করেননি? আপনি না, ওনার সাথে উনি কথা বলতেন যে বলেননি? হ্যাঁ, উনি স্বীকার করতেন যে হ্যাঁ, ডুবতে চলেছে আমি জানি। কিন্তু তবুও ওনার উপরই ভরসা করতেন। আমার সামনে তো ওনার বিরুদ্ধে বলতেন যে এরাই ডোবাচ্ছে, এরাই ডুবিয়ে দেবে। কিন্তু ভরসাটাও করতেন, নৌকোটা ওকেই চালাতে দিতেন। তাই আপনি যদি ডুবতেই চান, তাহলে আমি কি করতে পারি? আপনার নৌকো পার করে দিতে পারি কি? স্যার, আমি শুনেছি গার্ডেনিং আপনার প্রথম প্রেম, আর আপনি ওখানেই অনেকটা সময় কাটান। আমার গার্ডেনে, দিল্লিরই গার্ডেনে প্রায় 30-35 রকমের ফুল আছে। আর হেড গার্ডেনার আমি নিজেই। কোভিডেও কিন্তু আমি নাম্বার 1 ছিলাম, কোনো কম্পিটিটরই ছিল না। এখন অনেক বছর হয়ে গেল, আমি কম্পিটিশন করিও না যে বেচারা অন্য কেউ যেন জিততে পারে। নাহলে তো আমি জিততে থাকবো। তাই আপনি তো আপনার শখ পূরণ করার জন্য অনেকটা সময় দেন, 8 ঘন্টা খুরপি চালান গার্ডেনে, আর রাহুলজি বিদেশ যাওয়ার শখ পূরণ করেন, তাতে কেন লোকেদের প্রবলেম হয়? না, দেখুন, দেখুন, খুব খুব ভালো কথা আপনি বলেছেন। তো আমি বলছি যে উনি ওনার শখ জীবনে যত রকম আছে, আরও শখ আছে। ভালো মানুষ উনি। প্রত্যেকটি মানুষ যার শখ নেই সে হচ্ছে বেকার লোক। সেই শখগুলো পূরণ করুন। এটাকে কেন ডোবাচ্ছ? এটার তো শখ নেই। যেই জিনিসের শখ নেই, এটা তো ওনার একটা মিশন যে মোদিজির সাথে লড়াই করতে চান, আর আপনাকে বলেন 7 বছর এলোপিতে থেকেও ঠিক করে লড়াই করেননি, সব লড়াই ওনাকে লড়তে হতো। এমন লড়াই লড়ছেনই বা কেন যেটাতে মোদিবাবু, বিজেপির লোকেরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এনার আরতি করেন যে ইনি যেন থাকুন? এই কথাটা আপনি ঠিকই ধরেছেন। এখন যদি এত কিছু বলি তাহলে তো বলবে ইনি আরএসএস এর। এখন তো তাই বলে। আপনার এই ব্যাপারেও প্রবলেম আছে যে নতুন যুগের যে ক্যাম্পেইনিং হয়, যেখানে ফেসবুক আছে, যেখানে টুইটার আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোর উপরে এত বেশি কেন নজর দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা আজ থেকে আমার চিন্তাভাবনা নয়। 87-88 সালের কথা, যখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম পার্টির। আমি স্যাম পেট্রোদাকে তখন চিনতাম না। উনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমেরিকায় কাজ করেন, ভালোই কাজ করেন। রাজীব গান্ধী বাবু নিজের প্রাইম মিনিস্টার অফিসে ডেকে পাঠালেন, আমি গেলাম। তো বললেন ইনি হলেন স্যাম পেট্রোদা, ইনি আমেরিকায় কাজ করেন, তো একটা নতুন জিনিস তোমাকে দেখাবো। বললাম দেখাও। কম্পিউটার। আমি কম্পিউটার দেখিনি, কেউই দেখেনি তখন ও ভারতবর্ষে।
আমার কলিগসের মধ্যে আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সি দ্য কম্পিউটার। ইনি বললেন, এটা হলো কম্পিউটার, এটা কি করে কাজ করে বললাম। তখন বলল, এতে সবার নাম আছে, কংগ্রেসের প্রত্যেকের নাম আছে, ব্লক ধরে। এই যে তুমি ঘুরে বেড়াও, পাঞ্জাবের গ্রামে গঞ্জে যাও, ওখানকার গ্রামে গ্রামে ঘুরে বেড়াও, কোনো গ্রামে যাওয়ার দরকার নেই। রাজীব গান্ধী বললেন, তুমি এখানে কম্পিউটার থেকে ওনাকে এইসব করে দাও। তো আমি বললাম, ধন্যবাদ। তখন আমি ওনাকে, স্যাম পেট্রোদাকে, বেচারা আমেরিকা যান, আমাদের প্রাইম মিনিস্টারের মাথা খাবেন না, হ্যাঁ? ভালো একজন প্রাইম মিনিস্টার, এসব রঙ্গতমাশা দেখে ওনাকে খারাপ করা, এটা ভারতবর্ষ, এটা আমেরিকা নয় যে যেখানে আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন লড়েন টেলিভিশনে। এখানে গ্রামে গঞ্জে যেতে হয়, বাড়িতে বাড়িতে ঘুরতে হয়, চা খেতে হয়, এখন খাটিয়াতেও যুগ বসতে পাল্টে হয়। গেছে আজাদ সাহেব, আপনি কিছু- পুরনো যুগেই পড়ে আছেন। না না, যুগটা একই আছে। মোদি বাবু পুরনো যুগের লোক, হ্যাঁ। দেখুন, এখন উনি সরকার চালাচ্ছেন, ইনি নতুন যুগের লোক, 40টা সিট পায়। শুধু শুধু আপনাকে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি আমেরিকান সিটিজেন নাকি ভারতবর্ষের সিটিজেন। ভারতবর্ষের সিটিজেন হলে ভারতের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। জনগণের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? রাহুল বাবু আর প্রিয়াঙ্কা দেবীকে আপনি ছোটবেলা থেকেই দেখেছেন, তো দুজনের মধ্যে আপনার মতে কে ন্যাশনাল লিডার হতে পারে? এটা আমার কাজ নয়, আমি তো ওদের আমার বাচ্চাদের মতোই দেখেছি। আচ্ছা, আর প্রিয়াঙ্কাকে তো আমি আমার মেয়ের মতনই ভাবি আর কি, আর মেয়েই বলি ওকে, তাই আচ্ছা। এই জন্যে আমি কখনো ওর বিরুদ্ধে একটা কথাও বলিনি। আচ্ছা, আর রাহুল গান্ধীর বিরোধী আমি নই, রাজীব গান্ধী বাবুর ছেলে উনি, ঠিক আছে? আমি চাই উনি সুস্থ থাকুক, এগিয়ে চলুক। আমার শুধু ওনার প্রতি একটাই রাগ আছে, যে জিনিসে তোমার ইন্টারেস্ট নেই, ওই জিনিসটাকে কেন আগলে রেখেছো? রাজনীতি। ইন্দিরা গান্ধী 24/7, রাজীব গান্ধী 24/7, নেহরুজি 24/7, কিন্তু এ তো 24 মিনিটও নয়। আর মোদিবাবু হচ্ছেন 26/7, 2 ঘন্টা এক্সট্রা উনি কোথাও থেকে। এক কাজ করো, একটা সুপারসনিককে ভেঙে ফেলো, আমি খুশি হব। আমি বিজেপি আইডিওলজির লোক নই, কিন্তু উনি তো F-16, আর আপনি তো রিক্সাও নয়, হ্যাঁ? তাই যেটা আপনার দ্বারা সম্ভব নয় সেটা ছেড়ে দিন, যার দ্বারা সম্ভব তাকে দিয়ে দিন, কিন্তু চালাবেও নিজে, আর সাহসটাও নেই। এই লোভই হচ্ছে পতনের কারণ। তাই রাহুল বাবুর কাছে আমার অনুরোধ যে ওপরওয়ালা ওনাকে দীর্ঘায়ু করুক, সুস্থ রাখুক, কিন্তু এটা আপনার দ্বারা সম্ভব নয়। আমি এতগুলো বছর মিনিস্টার ছিলাম ইন্দিরা গান্ধীর সময় থেকে। আমি বলেছিলাম, ভাই এই ফাইন্যান্স আমার কমার্স আমার দ্বারা হবে না, আমাকে দেবেন না। আমি সোশ্যাল সেক্টরে, হেলথ আছে আমার, এডুকেশন আছে, বাকি জিনিসগুলোতে আমি সক্ষম। তাই মানুষের এইটুকু ট্রুথফুল তো হওয়াই তো উচিত। আপনি কখনো ওনাকে বলেননি যে তোমার দ্বারা কিছু হবে না, ছেড়ে দাও? যে যে ওনাকে বলবে তোমার দ্বারা হবে না, তুমি প্রো মোদি, তাই জন্য আমাকে বলছো। ওনার শুধু একটাই কথা, এটা ভুল করছো, আচ্ছা তাহলে তুমি প্রো মোদি, তাই জন্যে মিডিয়া কোশ্চেন করবে, তুমি মোদির লোক, প্রো মোদি। আরে মিডিয়ার কাজ। আমার সাথে দেখা করেছিল 4-5 জন মিডিয়ার লোক, যে আমরা প্রশ্ন করেছিলাম, হ্যাঁ বলছে তোমরা তো মোদির লোকজন। আরে আপনি এত প্রশ্ন করেন, মিডিয়ার তো কাজই অকওয়ার্ড প্রশ্ন করা। ওরা আপনাকে তো ভালোবাসবে না। মিডিয়ার লোকেরা পেপার বা টেলিভিশন তখনই চলবে যখন আপনার অকওয়ার্ড লাগবে, প্রশ্ন করবে। আর লিডারের কাজ হচ্ছে অকওয়ার্ডনেস বের করা, ওরা আপনাকে সাজিয়ে দেবে, ঠিক আছে তো? যে আমরা এই প্রশ্ন করব, এই উত্তর দেব, ওসব চলবে না। একবার দুবার চলতে পারে, কিন্তু প্রতিদিন তো আর চলবে না। প্রতিদিন তো নিজের বিবেক দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে উত্তর দিতে হবে। উনি মিডিয়াতেও চান ওনার পছন্দের লোক থাকুক, আর কেউ যদি ইনকনভিনিয়েন্ট প্রশ্ন করলে তাহলে মোদির হয়ে গেল সে।
মোদিবাবু এনার মতো নয়, তাহলে তো উনি ঈশ্বর। আরে মোদিবাবু নিজের কাজ করছেন, উনি তো তোমার পেছনে লাগছেন না। এখন যখন আপনি না, এরকম কোনো ব্যাপার না। মোদিজিও খুব পেছনে লাগেন। প্রশ্নটা কি? প্রশ্ন হলো এই ২৪ ঘন্টায় উনি একবার পেছনে লাগলেই সেটা